আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী, বিজেপি নেতা শ্রমিক দাশগুপ্ত, কংগ্রেস নেতা শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রথমেই দেখে নেওয়া যাক শুভেন্দু অধিকারী। এতদিন ধরে বিজেপি নেতারা বলছিলেন, দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে সকলেই বলছেন যে জানুয়ারির পর থেকে নাকি তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। তাই কি আজকে হুঙ্কার দিলেন, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী যে ভোটের সময় পোলিং এজেন্টই বসাতে পারবে না তৃণমূল? কিছুদিনের মধ্যেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, ইলেকশন কমিশন নামবে, তখন কিন্তু পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক তৃণমূল কোম্পানি বড় কথা বলে, সব বিগ বিগ টক, এবং সেই বিজেপিতে যারা যাচ্ছেন তারাও গিয়ে ওই দোষে দুষ্ট হয়ে গেছেন। এ তো বড় বড় কথা। বিজেপির অস্তিত্ব নেই সারা বাংলা জুড়ে, সেখানে তো আবার এই এজেন্ট দিতে পারবে না। বিজেপি এজেন্ট দিতে পারবে কি? সেই কর্মী, সেই বুথের লোক কোথায়? বিজেপির অস্তিত্ব নেই বাংলা জুড়ে। তৃণমূল কংগ্রেসকে তো শুভেন্দু অধিকারী চেনেন, আপনারা চেনেন শ্রমিক দাশগুপ্ত। তৃণমূল কংগ্রেস গত পরশুদিনও তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে গোটা পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান সাজিয়ে ফেলেছেন। আজকে আরএসএস এসে সাহায্য করছে বিজেপিকে, বা অন্যান্যরা এসে সাহায্য করছেন, বাইরে থেকে মানুষ আসছেন, বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। সেখানে পোলিং এজেন্ট দেওয়া হবে না, এইটা কি করে পোলিং এজেন্ট দিতে পারবে না? এইটা কি করে দাবি করেন আপনারা? এক্ষুনি বললেন যে বিজেপির নেতারা বড় বড় কথা বলেন। বিজেপি নেতারা বড় বড় কথা বলেন না, যেটা বাস্তব সেটা বলেন। মানে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 42-এ 42, আর আমাদের নেতা দিলীপ দা বলেছিলেন 19-এ হাফ 21-এ সাফ। লোকে দেখেছে যে দিলীপ দার কথাটাই ঠিক হয়েছে, এবং লোকে বলছে যে তৃণমূল নেত্রী বড় বড় কথা বলেন। আর আপনি যেটা বলছেন যে দেখুন, আপনাদেরই একটা খবরে আজকে দেখিয়েছে সোহম চক্রবর্তীর বোধহয় ওই মিটিংয়ে, ওই র্যালিতে কিছু লোককে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এরকম প্রচুর লোক আছে যারা তৃণমূলের মিছিলে যাচ্ছে, কাঁধে তৃণমূলের ঝান্ডা, আর মনের মধ্যে পদ্মকে ফুটিয়ে। মুকুলদা আমাদের দলে জেপি নাড্ডাকে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল, সোহম চক্রবর্তীকে পাঠানো হচ্ছে। এটাই তো ব্যাপার হচ্ছে, তৃণমূল দলটার তো কি জিনিসকে গুরুত্ব দেব সেই বোধটা পর্যন্ত নেই। যদি থাকতো তাহলে কৃষক সম্মান নিধি 2 বছর এইভাবে ফেলে রাখতো না। এখন বলছে যে হ্যাঁ আমরা দিতে রাজি আছি। বিজেপির সংগঠনই নেই। না না, বিজেপির সংগঠন নেই। আপনারা প্রত্যেকটা মিডিয়া, আমি 17 থেকে চ্যানেলে আসছি, প্রত্যেকটা মিডিয়া 19-এর নির্বাচনের আগে বলেছিলেন আপনাদের তো সংগঠন নেই। আমি বারবার এক কথা বলেছিলাম, সংগঠন মানে যদি হয় গুন্ডাবাজ, বোমাবাজ, আমাদের নেই। আর সংগঠন মানে যদি হয় মানুষের ভালোবাসা, আমাদের সংগঠন সবচেয়ে বেশি, তার প্রমাণ দিয়েছি 21-এ। আবার চক্রবর্তী, এখানে আমার প্রশ্ন যে তাহলে বারবার কেন বিজেপি নেতারা, প্রায় প্রত্যেক বিজেপি নেতাই বলছেন তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে? কোথাও কি বিজেপি বুঝতে পারছে সংগঠনের দিক থেকে? বিজেপি 19 সালে লোকসভা নির্বাচনে যে ফল করেছে তার উপরে ভিত্তি করে ওরা এখন স্বপ্ন দেখছে বাংলা দখল করার। কিন্তু ভারতবর্ষে বিভিন্ন স্টেটে 19-এর লোকসভা নির্বাচনের পর যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, দেখা গেছে 19-এর লোকসভার পর থেকে সেখানে বিজেপির ভোট পার্সেন্টেজ ভীষণ পরিমাণে কমে গেছে। যেমন যদি দিল্লিতে 70টার মধ্যে 65টা আসনে ওরা 19-এ জিতেছিল, নেমে এলো বিধানসভায় 8টি আসন। পশ্চিমবঙ্গ তো নতুন টার্গেট। হ্যাঁ, এবং বিহারেও তাই। আমরা ঝাড়খণ্ডেও দেখলাম 51টায় জিতেছিল 25টায়, এবং পশ্চিমবঙ্গেও দেখবেন 120-21টায় ওরা এগিয়েছিল, ওটা 100 কমে 20-21 দাঁড়াবে। এটাই সংগঠন না থাকলে আর কি করে হবে? হয়তো মানে আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, তথ্যের কারচুপি করলেন। কিরকম? আপনার মনে আছে বিহার নির্বাচনের সময় বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হয়েছে, এবং আমাদের ফল কি সারা মানুষ জানে। সে গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন, সব জায়গায় ভালো। আর দিল্লিতে যেটা হয়েছে, দিল্লিতে আগেরবারও আমাদের সরকারও ছিল না, সেরকম সংখ্যাও ছিল না। আর বিহারে যদি বলেন বিজেপির সংখ্যা বেড়েছে, কিন্তু দিল্লিতে সমগ্র কেন্দ্রীয় মন্ত্রিসভাকে আপনারা নামিয়েছিলেন এবং ব্যাপক প্রচার। এখানেও তো গোটা দেশের নেতাকে নামানো হচ্ছে। আমরা যখন স্নেহাশিসদা একটা নির্বাচনে লড়বো একটা রাজ্যকে, আমরা তো সর্বদা ভারতীয় দল, এটা আপনারা ঠিক বুঝবেন না একটা আঞ্চলিক দল হিসেবে। যখন সর্বভারতীয় দল না, ওরা আঞ্চলিক দল, তো কোন রাজ্যে যখন নির্বাচন লড়ে তখন সর্বশক্তি দিয়ে লড়ে। আপনাদের সর্বশক্তি এক জায়গাতেই আটকে। মমতা ব্যানার্জি উনি বলেছেন আমি সব জায়গায় পর্যবেক্ষক, আমি সব জায়গায় প্রার্থী, যে কোনো, এবং যার জন্য কিন্তু আপনাদের ট্র্যাক রেকর্ড যেটা বলছে সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমি বলছি যে 21-এ
বিধানসভা ভোটে কিন্তু বাংলার মানুষ আপনাদের পক্ষে থাকবেন না। আমি বেশ, খালি যেটা বেশ, নিয়ে বেশ। অয়ন আপনি হ্যাঁ, বলেছিলেন খালি হ্যাঁ, একটাই বলুন, বলি, বলুন। মুকুলদা আমাদের দলে জয়েন করার পর 54টা কেস দেওয়া হয়েছে, অর্জুন সিং এর সাথেও তাই হয়েছে। এই বড় বড় নেতাদের এই করা হচ্ছে, আমাদের কর্মীদের মিথ্যে গাঁজার কেস দেওয়া হচ্ছে। প্রচুর তৃণমূল স্তরের কর্মী আছে যারা তৃণমূলকে এখন পছন্দ করে না, বেশ। তারা ওই পুলিশের ভয় এবং ফলস কেসের ভয় এখনো মুখে দেখাচ্ছে তৃণমূল, এবং এইটাই হচ্ছে কথা যে শুভেন্দু অধিকারী বললেন যে পোলিং এজেন্টদের বসাতে পারবে না তৃণমূল কংগ্রেস। একদম একদম। দেখা যাক কিভাবে আক্রমণ করলেন পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক এবং ফিরহাদ হাকিম। মে মাসের পরে জুন মাসে কোথায় থাকবে ও কার ছত্রছায়ায় থাকবে? ওকে অমিত শাহ দেবে ছত্রছায়ায় না নরেন্দ্র মোদী দেবেন? 10,000 বুথে এজেন্ট দিক, হাবড়া 300 বুথ আছে, 300 বুথে হাবড়া যদি ওরা যদি 75 বুথে এজেন্ট দিতে পারে, আমি আমার নামটা মুছে দেবো, জ্যোতিপ্রিয় মল্লিকের নামটাই মুছে দেবো। 75টা বুথে এজেন্ট দিক, হাবড়া টাউনে দিক, হোল হাবড়া টাউনে যদি ওরা এজেন্ট দিতে পারে, তাহলে আমি জ্যোতিপ্রিয় মল্লিক চলে যাবো। 25% বুথে এজেন্ট দিতে পারে, লোক নেই। ওর কোনো আইডিয়াই নেই যে তৃণমূল মানে কি। যতদিন মাঠে ঘাস থাকবে, ঘাস ফুল থাকবে, ততদিন তৃণমূল থাকবে। সুতরাং ওর কোনো আইডিয়াই নেই। ও রাজার মতন জন্মেছে, এখান থেকে ওখানে করে ভাবছে সটা রাজত্ব। না, সেটা বোঝবার মতন ক্ষমতাই শুভেন্দুর নেই। তৃণমূল একদিকে, বিজেপি আরেকদিকে, দু দলের মধ্যে এখন তরজা তুঙ্গে, তার মধ্যে বাম কংগ্রেস জোট। এবার একটা সমীকরণ উঠে আসছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হওয়া সম্ভব নয়, কিন্তু যুদ্ধে প্রেমে সবই তো সম্ভব। তৃণমূল কংগ্রেস এবং বাম দলকে আহ্বান জানাচ্ছে, বিজেপিকে রুখতে বাংলাতেও মহাজোট চাইছে তৃণমূল। এই জল্পনায় উস্কে দিলেন তৃণমূলের তাপস রায়। বাম কংগ্রেস নেতারা অবশ্য সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। দেখুন। দিল্লি আগে সামলা, তারপরে দেখিস বাংলা। অত সস্তা নয়। বিজেপি পার্টি যেমন ড্রামা জানে, সে ড্রামা করছে, মানুষের নজরকে ঘোরানোর জন্য এসব বেকার কাজ করছে, এগুলো তো কোনো লাভ হবে না। বিজেপি ওপেনলি কমিউনালিজম করে, তারাই তো হাতে ধরে বিজেপিকে বঙ্গের বুকে নিয়ে এসেছিল। বিজেপিকে রুখতে কি তাহলে হাত মেলাবে যুযুধান তিন দল? এখানে কংগ্রেসে থাকেন, আমি তাদেরও বলবো, আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, সিপিএম, তোমাদের কাছে বলবো, আমাদের সঙ্গে হাঁটো, আমাদের সাথ দাও বাংলার স্বার্থে। বাংলাতেও কি তাহলে বিহারের মতো মহাজোট? বিহারে ভালো ফল করে বাংলার জন্য এ পরামর্শ দেন লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্য। পত্রপাঠ সম্ভাবনা খারিজ করে সিপিএম কংগ্রেস। তাপস রায়ের প্রস্তাবে কি রাজি হবেন তারা? আমাদের কাছে দুটো দৈত্য, টিএমসি হচ্ছে স্বৈরতন্ত্রের দৈত্য, বিজেপি হচ্ছে সাম্প্রদায়িকতার দৈত্য। তাই দুটো দৈত্যের বিরুদ্ধে আমাদের লড়াই। তৃণমূল এর সাইনবোর্ড লাগিয়ে, অফিস লাগিয়ে, ঝান্ডা লাগিয়ে, মমতার মুখ লাগিয়ে আরএসএস বিজেপির কাজ হয়েছে। তৃণমূল বলছে বিজেপির বিরুদ্ধে আসুন লড়ুন, তাহলে ওদের গাড়িতে উঠে পড়ুন। ও গাড়িটা আছে কোথায় যাবে? ঠিক আছে, কংগ্রেস বাম জোটের কথা টেনে যুক্তি খাড়া করছে ঘাসফুল শিবিরও। যেমন কংগ্রেস আর সিপিএম এক হয়েছে, আমরা তো কংগ্রেস করেছি সারা জীবন, আমরা স্বপ্নও দেখিনি। এই মুহূর্তে মমতা ব্যানার্জির বিকল্প মুখ্যমন্ত্রীর পদে আমি কারুকে চোখে দেখছি না। না, আমি এটা একমত একদমই নই যে আমি সাহায্য অবশ্যই নেবো, সাধারণ মানুষের সাহায্য নেবো, তবে বামেদের সাহায্য নিয়ে আমি যে পলিটিক্স লড়াইয়ে আমি পক্ষপাতী নই। সুতরাং আমি তাপসদার এই মতটা, তাপসদার নিজের মতবাদ হতেই পারে, তাপসদা আমার লিডার, সে তো মতবাদ দিয়েছে। আমার মনে হয় ভেতরের ব্যাপারটা অন্য, ওনারা পারবেন না আর বিজেপির সঙ্গে, তাই সিপিএম কংগ্রেসকে ডাকছে। যত নিজেরা নিজেকে দুর্বল মনে করবে বা পরিস্থিতি তাদের বিরুদ্ধে যাবে, তখন সবাই মিলে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার চেষ্টা করবে। আর ঠিক যেরকম লোকসভাতে বিফল হয়েছে, আগামী বিধানসভাতে সেই ঘটনা ঘটবে। সিএএ, এনআরসি থেকে কৃষক আন্দোলন, নোটবন্দি থেকে জিএসটি, দিল্লির দরবার, প্রায় এক সুরে কথা বলেছেন তিন দলের নেতারা। বিশেষ ক্ষেত্রে এক মঞ্চে এসেছেন, আর সেই উদাহরণ টেনেই উঠছে প্রশ্ন, ইস্যু ভিত্তিক ক্ষেত্রে এক হতে পারলে বিজেপিকে রোখার স্বার্থে জোটে আপত্তি কোথায়? 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে 121টি বিধানসভা ভোটে এগিয়ে বিজেপি। কোন বিধানসভা আসনেই এগিয়ে নেই বামেরা, কংগ্রেস মাত্র 9 আসনে এগিয়ে। তৃণমূলের অঙ্ক, বাম কংগ্রেস ভোট কাটলে বিপদ। বিশ্লেষকরা বলছেন তৃণমূলের হাত ধরলে সংকটে পড়ার আশঙ্কা বাম কংগ্রেসেরই।
দলের নিচুতলার কর্মীরা এমন জোট মানবেন না বলেই আশঙ্কা। তবে একথাও ঠিক, যুদ্ধে, প্রেমে আর ভোটে অসম্ভব বলে কিছুই হয় না। নিউজ 18 বাংলা। আমি শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাব। অধীর রঞ্জন চৌধুরীর কথার প্রসঙ্গ ধরেই বলছি, স্বৈরতন্ত্র না সাম্প্রদায়িকতা, কোনটাকে আপনারা বেশি বিপদ বলে মনে করেন? দুটোকেই যদি বলেন, আপনারা কিন্তু বিজেপির প্রত্যেকটা ডিসিশনে আপনারা তৃণমূল, সিপিএম এক সুর। একটা কথা আমি আপনাকে বলি, আমাকে একটু বলতে দেবেন প্লিজ। তৃণমূল এবং বিজেপি এদের সাফল্য মোটামুটি কার্যকারণ। আপনি যদি বিজেপির খতিয়ান দেখেন, 98 সালে 2 এমপি, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি চলে যাওয়ার পর থেকে, তারপর 11-র পর থেকে বিজেপি ক্রমশ বেড়ে চলেছে, এ ব্যাপারটা কোনো অস্বীকার নেই, এবং তৃণমূল দলটাই মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছে এই বিজেপির ইত্যাদি ব্যাপার নিয়ে। সুতরাং এরা কার্য আর কারণ, তৃণমূল থাকলে বিজেপি বাড়বে, আর বিজেপি কোনো ব্যাপারে দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিচ্ছে না বলেই তৃণমূলের নেতারা এখনো বাইরে আছে। কিন্তু এই তাপস রায়ের বক্তব্যের কিছু বক্তব্য আছে, যদি অ্যালাউ করেন বলতে পারেন। এই তৃণমূল ছাত্র পরিষদের একটা বাচ্চা ছেলে থেকে সেদিনকে আমাদের একজন এমআইসি পরশু দিনে বললো যে কংগ্রেস হলো সাইনবোর্ড। আজকে তাপস রায় কথাটা বললেন কেন? তাপস রায়ের কথাটা নিয়ে কোনো গুরুত্ব নেই, কারণ প্রথম কথা উনি মধ্য কলকাতার নেতা, উত্তর কলকাতার বিধায়ক। তৃণমূল কংগ্রেস নেতৃত্বে যদি সবুজ সংকেত না থাকে তাহলে তো বলতে পারতেন না তাপস রায় এটা। আমি সেটাই তো বলছি, সেইখানে লুকিয়ে আছে একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কি? আপনি যদি লক্ষ্য করেন যে সেপ্টেম্বর মাসে অধীর রঞ্জন চৌধুরী সভাপতি হওয়ার পরে ওই রকম একজন গ্রাম থেকে উঠে আসা, একদম পিএসসির চেয়ারম্যান হওয়া, লোকসভা দলের নেতা, 5 বার জেতা, মানুষের সঙ্গে যোগাযোগ আছে, অ্যাগ্রেসিভ নেতা, যে অনুরাগ ঠাকুরকে হিবার চালকা ছোকরা বলতে পারে, গাধে বলতে পারে, সেই লোকটা রাজ্য রাজনীতিতে আসার পরে বিজেপির পালের থেকে হাওয়া কেড়ে গেল। সুতরাং এইরকম সাংবিধানিক অভিজ্ঞতা, সংসদের অভিজ্ঞতা নিয়ে মমতা ব্যানার্জির সামনে ফেস হলো। মমতা ব্যানার্জি সবসময় চায় বিজেপির একটা উইক কোন প্রতিপক্ষ নিয়ে মমতা ব্যানার্জি চিরকাল চায়। এখন এটা একটা নতুন গল্প হচ্ছে যে কংগ্রেসের সমর্থক, বামেদের সমর্থকদের যদি কিছুটা ভোট নেওয়া যায়। কিছু বলতে পারবো না। একদম বলুন। আমি অয়ন আপনাকে যেটা বলি, যে একটু আগে একটা আলোচনা হচ্ছিল, ফিরহাদ হাকিম বলছিলেন যে মাঠে ঘাসের কথা। এখন একটা কথা আছে যে মাঠে যদি ঘাস থাকে তাহলে কিন্তু গরু আসবেই, ফলে আপনি যদি ঘাস না কাটেন তাহলে কিন্তু গরুর আসা আটকানো যাবে না। এটা হচ্ছে বটম লাইন অফ দি পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল। তৃণমূল আছে বলেই বিজেপি আসছে। হ্যাঁ, আমি তো সেই কারণেই বলছি যে সাম্প্রদায়িকতা এবং স্বৈরতন্ত্র ইনফ্যাক্ট পুরোটাই হাত ধরে ধরে চলে, বিভিন্ন ডিগ্রির তফাৎ। আপনি যদি বলেন এই রাজ্যে দল ভাঙানোর রাজনীতি আমরা দেখেছিলাম তৃণমূলের হাত ধরে, যে যারা পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ সব দল ভাঙিয়েছেন। আমার গোটা দেশের নিরিখে যদি দেখেন, সেখানে হচ্ছে যে দল ভাঙিয়ে বিধানসভা দখল করেছেন বিজেপি একটার পর একটা, গোয়া, মণিপুর, কর্ণাটক, মধ্যপ্রদেশ। আমি বলছি যে আপনি যদি নিয়ন্ত্রণের রাজনীতি দেখেন, তাহলে হচ্ছে যে সিবি, ইডিআই, ইউজিসি ইত্যাদি সমস্ত দখল করেছে হচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। আপনি এই রাজ্যে যদি দেখেন, সিআইডি, রাজ্যের নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন সবটাই দখল করেছেন আমাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। ফলে এখানে গণতন্ত্র শেষ করার প্রশ্নে আমাদের রাজ্যের শাসক বলেছেন যে বিরোধী শূন্য রাজ্য, আমাদের দেশের শাসক তারা বলেছেন বিরোধী মুক্ত ভারতবর্ষ। আপনি যদি বলেন যে রাজনীতির ক্ষেত্রে কোথাও মিল, এবং এমন ভীষণ রকম মিল এই দুটো দলের, যে একজন যদি বলেন হনুমান দশমী পালন করবো, আর একজন বলে রামনবমীর দিকে যাবো, একজন রামযাত্রা, হনুমান যাত্রা। দুটো জিনিস বলা, এক হচ্ছে আমাদের রাজনীতি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, করেছিল কংগ্রেস আর বামেরা, তারা বলছে সাম্প্রদায়িকতা। আজকে যখন বিধানসভাতে আমার আনন্দ মার্গীদেরকে খুন করা হয়েছিল, যেহেতু তারা হিন্দু ছিল, ওই জন্য ওটা সাম্প্রদায়িক হিংসা নয়। যখন মহারাষ্ট্রে পালঘরে আমাদের সাধুদেরকে মারা হয়, পিটিয়ে মারা হয়, পুলিশ দায়িত্ব নিয়ে মারে, তখন পার্থ তাদের মনে হয় বলেনি। এটার জন্যই কিন্তু চেষ্টা করুন, এইটুকু সহিষ্ণু করে। আর এই যে স্টুডিওতে সহিষ্ণুতা প্রকাশ করুন, তাপসদা মুশকিল, তার কারণ হচ্ছেন সীতারাম ইয়েচুরি। সীতারাম ইয়েচুরি 7 দিনও হয়নি বলেছে বিজেপিকে আটকাতে হলে তৃণমূলের সাথে বেশ, বিজেপিকে আটকাতে হলে তৃণমূলের সঙ্গে বলেছেন, সেইখানে ঘাস থাকলে গরু আসবে, গরু আটকাতে গেলে ঘাস কাটতে হবে, গরু। হ্যাঁ পার্থদা, আসবো। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির আগে আমি নেব শুভময়দা, আমি বিরতিতে যাব, তবে তার আগে আপনার বক্তব্য নিয়েই বিরতিতে যেতে চাই। সেটা হচ্ছে এত তর্ক বিতর্ক হচ্ছে, কোথাও তো হতে পারে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বাম, বিজেপি প্রধান শত্রু, সব থেকে বেশি শত্রু বারবার এরা বলে এসেছে, তাহলে বিজেপিকে আটকাতে, রাজ্যকে বাঁচাতে তাদের কথা অনুযায়ী হতে পারে না?
না দেখুন, রাজ্যকে বাঁচাতে গেলে তো বিজেপির দিকে যে ভোটটা পড়বে তার বদলে তার যদি একটা বিরোধী জোট হয় তার মোট ভোটটা তার থেকে মোটামুটি বেশির দিকে হতে হবে, এটা তো সহজ অঙ্ক। এবার গত লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি 40% পেয়েছিল, তৃণমূল 43, বামেরা 7, কংগ্রেস 5, যোগ করলে হয় 55, বাকি 5% অন্যদিকে গেছিল। মুশকিল হচ্ছে গত লোকসভা নির্বাচনে যদি এই তিনটে দল একসঙ্গে লড়তো তাহলে তাদের ভোট 55%-র কমও হতে পারত, আবার বেশিও হতে পারত, কারণ পাটিগাণিতিক নিয়মে এইভাবে ভোটের হিসেব হয় না। আমার ব্যক্তিগত যেটা ধারণা সেটা হচ্ছে কোনোভাবে যদি তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম এর বামপন্থীদের জোট হয় সেক্ষেত্রে বিজেপির পক্ষে অত্যন্ত সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এবং আমার একটু অদ্ভুতই লাগছে এইটা দেখে যে একদিকে আমি তার কারণ বিশ্লেষণ করতে সময় লাগবে, সেই জন্য আমি যেটা বলছি এটা যে দীপঙ্কর বাবু এবং অন্যদিকে তাপস বাবু যখন এই মহাজোটের একটা আভাস দিচ্ছেন, এটা কিন্তু সরাসরি বিজেপিকে সুবিধে করে দেয়া, কারণ পশ্চিমবঙ্গের মানুষ তখন সবসময়ই ভাববেন যে সকলেই বিজেপির বিরোধী এবং এই ধরনের যে কোনো আলোচনা অবশ্যই সব থেকে সুবিধে করে দেবে বিজেপির ভোটের শতাংশে এবং আসনের হিসেবে। বেশ, আমি আসবো আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা দেখাবো যে ওয়াইসি মিম নেতা তিনি আব্বাস সিদ্দিকীর সঙ্গে এলেন, দেখা করলেন এবং জোট করবেন বললেন, সেই আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না সিপিএম। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ইকুয়েশন উঠে আসছে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে কি জোটে যাবে সিপিএম? ফুরফুরা শরীফের পীরজাদাকে অসাম্প্রদায়িক বলে সেই জল্পনা উস্কে দিলেন সূর্যকান্ত মিশ্র। জোটের কথা আব্বাস সিদ্দিকীর মুখেও, দেখুন। রাজ্যের সংখ্যালঘু ভোটাররা কাকে বেছে নেবেন? 30% সমর্থনে এখন পাখির চোখ সব পক্ষের, আর এই অঙ্কেই নতুন নাম ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজান আব্বাস সিদ্দিকী। সংখ্যালঘু ধর্মীয় নেতার কাছাকাছি যেতে চাইছে একের পর এক দল। বিহারের সীমাঞ্চলে 5 আসন জিতে বাংলায় এসে আব্বাসের সঙ্গেই বৈঠক করেছেন মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। ভোটের প্রস্তুতি নিচ্ছেন ফুরফুরার ভাইজানও। 21শে জানুয়ারি দল ঘোষণা করছেন আব্বাস সিদ্দিকী। মোট 10টি সংগঠনকে একজোট করে নিজের দল ঘোষণা করবেন। 21-এর জোট ঘোষণাও করবেন ফুরফুরার পীরজাদা। আব্বাসের দলে কারা থাকছেন, কি হচ্ছে তা নিয়ে জল্পনা আরো উস্কে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক। বললেন, মিম আর আব্বাস এক নয়। আব্বাস সিদ্দিকী যা বলেছেন আমি নিশ্চিত, আমার কাছে টেপ আছে, আমি দেখেছি, সেটা তিনি কেবলমাত্র মুসলমানদের কথা বলেন। সামাজিকভাবে যারা নিপীড়নের শিকার তাদের নিয়ে একটা রায়ের মঞ্চ এসব কথা বলছেন। তাহলে কি কংগ্রেসের পর এবার আব্বাস সিদ্দিকীরও হাত ধরবে সিপিএম? জোটের কথা ফুরফুরার ভাইজানের মুখেও। আলোচনা আমাদের চলছে, ওই দিন দল ঘোষণা হবে। আর বাংলায় মিম বলেছে এসে যে আমরা আব্বাস সাহেব যেভাবে ডিরেকশন দেবে আমরা সেই ডিরেকশনে চলবো। সূর্যকান্ত যখন আব্বাসকে সার্টিফিকেট দিচ্ছেন তখনই অন্য সুর জোট সঙ্গী অধীর রঞ্জন চৌধুরীর। আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করবেন? না, ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কে কোথায় কি করবে না করবে, তাহলে আমাদের কাছে এরকম কোনো অ্যাপ্রোচ নেই, অতএব এটা নিয়ে ভাবনারও অবকাশ নেই। তবে রবিবার অধীর যখন কথা বলছেন তখনই আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন তারই দলের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বিধায়ক ঈশা খান। কদিন আগেই ফুরফুরা যান আব্দুল মান্নান, ফুরফুরা গেছেন খোদ অধীর রঞ্জন চৌধুরীও। তাহলে কি কোনো রাজনীতি নেই? ধর্মনিরপেক্ষতাই শ্রেষ্ঠ রাস্তা এবং ধর্মনিরপেক্ষতাই দেশকে আগে নিয়ে গেছে। আমাদের সংবিধানও ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাই যারা ধর্ম নিয়ে কথা বলেন তারা ঘৃণার যোগ্য। আজ মুসলিম সমাজ যদি মনে করছে যে এই সেকুলার পার্টিগুলো তাদেরকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নিয়েছে আর তাদেরকে বোকা বানিয়েছে, তাদেরকে শ্রমিক বানিয়েছে, অপরাধী বানিয়েছে, তাদেরকে ভোটার বানিয়ে রেখেছে, দেশের নাগরিকত্বের অধিকারও দেয়নি, মানুষ মনে করেনি, তাই তারা যদি মনে করে তাদের ধার্মিক দল তৈরি করে এখানে ইলেকশন লড়বে, কি আটকাতে পারবে? কিন্তু আব্বাস সিদ্দিকীকে নিয়ে এত তৎপরতা কেন? 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের সংখ্যালঘু এলাকায় প্রভাব রয়েছে আব্বাস সিদ্দিকীর। ধর্মীয় গণ্ডির বাইরে একাধিক রাজনৈতিক বিষয়ে মত দেন তিনি। নিজেকে সমাজের নিচুতলার নেতা বলেন। 19-এর ভোটের পর থেকে বেড়েছে আব্বাসের তৎপরতা, আর ভোটের মেশিনে সেটাকেই কাজে লাগাতে শুরু রাজনীতির দৌড়। ধর্মীয় নেতা আব্বাসকে অচ্ছুত রাখছেন না আলিমুদ্দিনের কমিউনিস্ট নেতারাও। নিউজ 18 বাংলা। আমি আসবো সুমিক দাশগুপ্ত, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, কিন্তু আমি স্নেহাশিসদার কাছে জানতে চাইবো যে আজকে জগাই মাধাই গদাই বলে প্রত্যেকটা মিটিংয়ে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে। কিন্তু আবার দেখুন ফিরহাদ হাকিম বলছেন যে ধর্মনিরপেক্ষতাই হচ্ছে সব থেকে আগে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল তো ধর্মনিরপেক্ষতাই চায়।
দেখুন, আমি একই আমাদের লিডার ফিরহাদ হাকিমের বক্তব্যকে সমর্থন করেই বলবো যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমরা সেই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং আমরা চাই বাংলায় জাতি ধর্ম সব ধর্মের মানুষ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাই মিলেমিশে থাকবে এবং যে যার ধর্ম আচরণ পালন করবে এবং সেই তাদের ধর্মীয় স্থানগুলোর পরিকাঠামো গড়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিকভাবে সরকারি প্রকল্পের মাধ্যমে করেছে এবং প্রতিটি ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা প্রতিটি তাহলে সিপিএম কংগ্রেসের সঙ্গে এখন সিপিএম কংগ্রেসকে আহ্বান জানাচ্ছেন এই কারণেই কি? সিপিএম কে আমার দেখলে সত্যি হাসি পায়। মোহাম্মদ সেলিমের আমি বক্তব্য দেখছিলাম যে এরা গত লোকসভা নির্বাচনে নিজেদের একটা বামপন্থী আদর্শবাদী দল, সেই দলের 2 কোটি ভোট 16 সালে ছিল, সেখান থেকে 1.5 কোটি ভোট পরিকল্পিতভাবে বিজেপিকে ট্রান্সফার করে দিয়ে নিজেদের কপরদক শূন্য করে দিয়েছে। কপরদক শূন্য করে দিয়ে আবার কত কি স্বপ্ন দেখছে। আদর্শবাদী দলের এটা 39 বছর ভোট দিয়েছে, 39 বছর ভোট দিয়েছে, বিজেপিকে পরিকল্পিতভাবে দেবে। তারা চলে গেল বিজেপিতে। আপনি কি করে আপনারা বলেন যে তৃণমূল বিজেপিকে এনেছে? আপনারা তো ভোট দিয়ে বিজেপিকে প্রতিষ্ঠিত করে দিলেন 19-এর লোকসভায়। এবং 77 সালে শুনে রাখুন, 77 সালে ইন্দিরা গান্ধী বিরোধী যে জোট, সেখানে সিপিএম অটল বিহারী বাজপেয়ী LK আদবানির সঙ্গেও ছিল। 89 সালে রাজীব গান্ধী বিরোধী জোটে ছিল। আবার আমাদের দোষ দিয়েছে, এবার তো ভোট পাঠিয়ে দিয়েছেন আপনারা, ভোট পাঠিয়ে দিয়ে বিজেপিকে এগিয়ে দিয়েছেন। আপনাদের মুখে মানায় না সাম্প্রদায়িক স্নেহাশিস বাবুকে একটাই জিনিস বলি যে এই রাজ্যে যদি বলেন যে বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করে সেটা ক্যারিয়ার ছিল। জ্যোতি বসু 1989 সালে এই ব্রিগেডে মিটিং করেছিল অটল বিহারী বাজপেয়ীর সাথে, হাতে হাত ধরে। ভুলে গেলেন? ইতিহাস অন্য কথা বলে। সেকেন্ড ভুলে গেলেন মানুষের মাঝখানে বিশ্বনাথ প্রতাপ সিং একদিকে, জ্যোতি বসু আরেকদিকে, LK আদবানি। দলের থেকে প্রতিদিন একটা করে লিডার বেরিয়ে গিয়ে বিক্রি হচ্ছে। সকালে তৃণমূল, রাত্রিবেলা বিজেপি। হিসাবের মধ্যে ধরি না আমরা। তৃণমূলের পরে না আপনাদের 1.5 কোটি ভোট কোথায় গেল? আপনাদের 1.5 কোটি বামপন্থী আদর্শ অন্যায়গুলোকে তারা রক্ষা করেছে, মানুষগুলো কোথায় গেল? তাদের সহায়তা করছে এখন বিজেপি। অর্থাৎ তৃণমূলের থেকে অন্যায় করবে, চুরি ডাকাতি করবে, আর তাদের বিজেপি আশ্রয় দেবে, আর ওরা বলবেন আমরা বিজেপি বিরোধী। আমি বলছি যে এটা তাজ্জব কাণ্ড যে গোটা গত 10 বছর ধরে যত দুর্নীতি হয়েছে এই রাজ্যে, তার সবকটাতে হচ্ছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা অভিযুক্ত। তারা পালিয়ে কোথায় যাচ্ছেন? বিজেপিতে যাচ্ছেন। এবার তাহলে প্রমোটার কে এবং প্রোটেক্টর কে? আর অন্যায় বলছেন ওখানে গিয়ে, এখানে যত অন্যায় করার পর এটা লোকে হাসবে না? আমি এখানে শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়কে জানতে চাইবো যে আপনারাও বলছেন, বামেরাও বলছে যে আসলে যত দুর্নীতিগ্রস্ত লোক তারা বাঁচার জন্য চলে যাচ্ছে বিজেপিতে। বিজেপিতেই তো যাবে, বিজেপি তো ক্ষমতায় আছে, কংগ্রেসের কিছুই নেই বলা হয়, সাইনবোর্ড হয়ে গেছে অভিযোগ বলছে। তাহলে তো বাম কংগ্রেসের আলাদা করে কিছু লড়ার ক্ষমতা নেই। না, বাম কংগ্রেসের কি লড়ার ক্ষমতায় না আছে? আপনি 2016 বিধানসভা রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন। সেখানে আমরা 77টা পেয়েছিলাম, 70টায় মার্জিনের থেকে বিজেপির ভোট বেশি ছিল, আর বিজেপি 3টে পেয়েছে। কথাটা এইটাই যে সুনীল মণ্ডল 1 বছর হলো জিতেছে, 1 বছর হলো সাংসদকে বিজেপিও কিনতে পারে না, সে ওরা ছেড়ে দিয়ে চলে গেল কেন? আজকে অপরূপা পোদ্দারের নাম শোনা যাচ্ছে। এরা কি এমন করলো এই সময়ের মধ্যে যারা বিজেপিতে? যে কালকে জেপি নাড্ডা সাহেব প্রশ্ন করেছিলেন, কাগজে পড়লাম যে বিজেপিতে লোকে আসছে কেন, উনি যে আপনারা ক্ষমতায় আসছেন বলে আসছে। সুতরাং ক্ষমতায় না এলে এই ভাড়াটে সৈন্যরা হতে পারে আরেকটা ফ্রন্ট করে বেরিয়ে গিয়ে আবার নাড্ডা সাহেবদের গাড্ডাতে ফেলে দেবেন। শ্রমিক দাশগুপ্ত, আচ্ছা, সর্বপ্রথম তো আপনাদের দর্শকরা দেখছে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, সেই দলগুলোর কি নির্লজ্জ কুৎসিত মানে এক সাম্প্রদায়িক চেহারা। 30% ভোট নেওয়ার জন্য নিজেরা মারামারি করছে এই মুসলিম সমাজকে, এরা ভোটের বোড়ে হিসেবে ইউজ করেছে। ভাই আমি ডিস্টার্ব করিনি, না আমি তুমি কি ফেসবুকে আমায় বললে যে মাঝে বিরক্ত করো না প্লিজ, এটা অন্তত করো না। আচ্ছা হ্যাঁ আমি করছি। তো এইবারে ব্যাপারটা হচ্ছে এরা বলছে সাম্প্রদায়িকতা। সূর্যকান্ত মিশ্র বলছেন কি যে আব্বাস সিদ্দিকী বলেছে নিপীড়িত মানুষের, ওরা 34 বছর রাজত্ব করেছে, কেন মুসলিম সম্প্রদায়ের লোক নিপীড়িত, কেন গরিব মানুষরা নিপীড়িত? এরা নাকি গরিবের সরকার ছিল 34 বছর। আচ্ছা, আর একটা জিনিস বলছি যেটা শুভময়দা বললো এই কংগ্রেস বাম জোটটাই হয়েছে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ করে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য।
সুবিধা যার পেয়েছে। জন্য মমতা আর দুই, বন্দ্যোপাধ্যায় আপনারা সদাই হিন্দুদেরকে মাদাই আর কি কোথায় কথা এবং বলছেন? ঘোড়া হিসেবে উনি ব্যবহার বলতে করেন। চাইছেন আপনারা হিন্দু BJP এবং হিন্দু হিন্দু করেছেন। দুজনেই আমাদের আপনারা বিরোধী। হিন্দুত্বের যাতে কথা বিরোধী বলেছেন, করতে হয়, হিন্দু হয় মানুষদেরকে তৃণমূলের ভোটার সুবিধা হিসেবে হয়। ব্যবহার আর করেন। এই জোট আপনারা হচ্ছে হিন্দুদেরকে তৃণমূলের ব্যবহার করেন। actually instrumental আপনাদের হিসেবে এই কাজ নির্লজ্জ করছে। রাজনীতি- পার্থপ্রতিমবাবু কিছু বলতে চাইছেন? আমি বললাম যে হিন্দুদেরকে ব্যবহার করেছেন নির্লজ্জভাবে ভোটার হিসেবে। কোনোদিনও না, আপনারা হিন্দুদের খুন করেছেন এদেশে বিজেপিতে। 100 কোটি হিন্দু। আপনারা নির্লজ্জ। আপনার নেতা একজন সে গরুর মাংস খাইছে, আপনাদের না আছে লাখ লাখ এইগুলো কি? না আছে 34 বছরে মুসলিমরা সবচেয়ে আপনাদের বড় লজ্জা হওয়া বেনিফিশিয়ারি উচিত। ল্যান্ড বেশ, শুদ্ধ সত্য ব্যবহার করেছে। হিন্দুত্বের কথা শুদ্ধ বলেছে। সত্য বন্দ্যোপাধ্যায় আচ্ছা, আমি ভারতের বলবো, গরুর সরকার মাংস নেই, খেয়ে শেষ। এরকম নির্লজ্জ আমরা জানি বিজেপির মানুষ প্রধান যাচ্ছে। শত্রু কমিউনিস্ট পার্টি, এটা তো বটেই, এটা রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের বলেন। ধরে ধরে খুন করছে আমি কেরালে। শুভময় কেরালে মৈত্র ধরে ধরে আমাদের শুভময় লোককে মৈত্রর খুন কাছে করে। সংক্ষেপে জানতে চাইবো আমি একটা যে কথা বলি, আজকে তারপর সত্যি বলুন। বাম, আমি আসছি, বাম কংগ্রেস এবং যদি সত্যি আব্বাস সিদ্দিকীর জোট হয় তাহলে বিজেপি কতটা বিপদে পড়বে বা পড়বে কিনা আদৌ? না দেখুন, বারবার যে কথাটা বলা হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। সেটা হচ্ছে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে এত আলোচনা হয় তাহলে যে ধরনের একটা সেন্টিমেন্ট থাকবে সংখ্যাগুরুদের মধ্যে, সেই সেন্টিমেন্ট থেকে বিজেপি লাভবান হবে এইটুকু কিন্তু বুঝতে খুব অসুবিধা হয় না। এবার কত শতাংশ লাভবান হবে এই অঙ্ক তো সার্ভে ছাড়া বলা সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় একটি কথা একটু মনে করিয়ে দিতে চাই, কারণ কথার মধ্যে তো মিম আসছে, বারবার একটা আলোচনা উঠছে যেটায় বলা হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে যে মিম বিহারে বিজেপির সুবিধে করে দিয়েছে। পরিসংখ্যান দেখাচ্ছে মিম যে 20টি আসনে লড়াই করেছে তারা 5টি জিতেছে, আরজেডি বাম কংগ্রেস জোট জিতেছে 9টিতে, বাকি যে 6টিতে বিজেপি জিতেছে সেই 6টির মধ্যে 5টিতে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে মিমের ভোটের পরিমাণ কম। সুতরাং মিমের কিন্তু পার্টিসিপেশন বিহার নির্বাচনে কোনো রকম এফেক্ট ফেলেনি। ফলে পশ্চিমবঙ্গের দিকে এই ধরনের বঙ্গভাষী নন এরম সংখ্যালঘুদের ভোটের ক্ষেত্রে, এবং সেই ভোটের সংখ্যা প্রচন্ড কম, আমার মনে হয় কিন্তু মিম নিয়ে আলোচনাটা একেবারেই ইনসিগনিফিকেন্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে। শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়, একটা প্রশ্ন রয়েছে নিয়ে তারপরে বিরতি দেবো, বলুন। আমি যেটা বলছিলাম, এই যে শ্রমিক খুব হিন্দুদের স্বার্থ নিয়ে খুব চেঁচিয়ে গেল এবং গরুর মাংস দিল, আমার ছোট্ট একটা প্রশ্ন, নোটবন্দিতে যত লোক মারা গেছিল, জিএসটিতে যত লোকের বিজনেস খারাপ হয়েছে, যত ব্যবসা বন্ধ হয়েছে, লকডাউনে যারা কাজ হারিয়েছে, লকডাউনে যারা হেঁটে এসেছে, তাদের অধিকাংশ হিন্দু না মুসলমান? তোমরা তো হিন্দু স্বার্থ দেখো না, তোমরা হিন্দু স্বার্থ তোমাদের প্রবলেম, তোমরা হিন্দু মুসলমান দেখছো আর আমাদের নেতারা ভারতীয়দের শোকে ওই জন্য যে পদক্ষেপ নিয়েছে। না আমরাই তো বলছি, আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি যে আমরা ধর্মনিরপেক্ষ। এই 34 বছরে এই বাংলার জন্য এরপরে চলে যাব ভোটের আগে অনেক কিছু, এই সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন, আইন শৃঙ্খলা সমস্ত কিছু আসছে। এবার এই ভোটের রাজনীতিতে যোগ হয়ে গেল ভ্যাকসিন। ভোটের আগে ভ্যাকসিন নিয়ে যুদ্ধ। আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। হয়ে গেল ভ্যাকসিন ইস্যু। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা রাজ্যের। চাল ত্রিপলের পর টিকা চোর অভিযোগ তুলে আসরে নামলো বিজেপিও। দেখুন। টিকার আমি টিকার তুমি, ভোটের বাংলায় এখন টিকা নিয়েই তুলকালাম। 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টিকাকরণ। তার আগেই করোনা যোদ্ধাদের চিঠি মুখ্যমন্ত্রীর, আর সেখানেই বড় ঘোষণা, রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবে তাঁর সরকার। আর এখান থেকেই ভোটের যুদ্ধে নতুন ইস্যু, নতুন সংঘাত। দুপক্ষই বলছে টিকা তাদের। चावल चोर, त्रिपाल चोर, अब इस सरकार के ऊपर एक वैक्सीन चोर का भी आरोप लगेगा, क्योंकि यह वैक्सीन प्रधानमंत्री जी ने दिया है और ममता जी पत्र के माध्यम से लोगों को गुमराह कर रही है कि मुख्यमंत्री ये वैक्सीन लगा रहे हैं। রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের এহেন মন্তব্যে ফুঁসে উঠেছে রাজ্যের শাসক শিবির। অসুখ নিয়ে নোংরামো করছে, আমি এইটুকুই বলতে পারি। নোংরা লোক, অশিক্ষিত লোক, মানেই জানে না ভ্যাকসিন মানে কি। টিকা যুদ্ধে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় প্রকল্প দখলের অভিযোগ তুলে আরও রীতিমতো আক্রমণাত্মক বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে দিয়েছেন সবাইকে
বলছেন আমরা বিনা মূল্যে ভ্যাকসিন পৌঁছে দেব। আমি তো ভাবছিলাম এটা টিকাশ্রীর নাম দিয়ে আবার নিজের নামে না চালিয়ে দেয়। পিএম কেয়ারসে হিসেব নিকেশ নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। পিএম কেয়ারসটা একটু বলুক না, কেন ওটাকে সব আওতার বাইরে রাখছে সেটা তো বুঝতে পারছি না আমরা। কোথায় যাচ্ছে টাকাগুলো? আয়ুষ্মান ভারত হিসাবে পেতে গেলে একটা বেনিফিশিয়ারিকে তার ফ্যামিলি পিছু 30 টাকা করে ওই একটা কাগজ নিতে দিতে হয়, তাতে তো 6,000 কোটি টাকা উঠে গেছে, সে টাকা গেল কোথায়? টিকা যুদ্ধে নেমে পড়েছে সিপিএম কংগ্রেস নেতারাও। মুখ্যমন্ত্রী বলছে তার কারণ মুখ্যমন্ত্রীর জানে ভোটের সময় এটা আমার আরেকটা মানুষকে যদি ভোটের উপহার, আমি যাকে বলি নির্বাচনী ঘুষ দেওয়ার ব্যবস্থা। ভ্যাকসিন মনে হচ্ছে এটা পিপলস রাইট, মানুষের অধিকার, ভিক্ষা নয়। নাটক করছে, ওই চিঠিগুলোর কোনো দাম আছে নাকি? ওগুলো তো নাটক। বিহার বিধানসভা ভোটে এনডিএর ইস্তেহারে ছিল বিহারবাসীকে বিনামূল্যে টিকাকরণের প্রতিশ্রুতি। তা নিয়ে বিতর্কও কম হয়নি। কয়েক মাস পর একই ইস্যু ফিরে এলো বাংলাতেও। ফারাক একটাই, নভেম্বরে টিকা আবিষ্কার হয়নি, এবার হাতে টিকা নিয়েই কথার যুদ্ধ। নিউজ 18 বাংলা। স্নেহাশিস চক্রবর্তী, এখান থেকেই বিরোধীরা বলতে শুরু করে, বিশেষ করে বাম কংগ্রেস, তৃণমূল আর বিজেপিতে কোনো পার্থক্য নেই বিহারে আর পশ্চিমবঙ্গে। না না, এটা ঘটনা যে সত্যি যে এই যে টিকা ভ্যাকসিন এগুলো মানুষের অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকারকে নিশ্চিত তো করছেন মুখ্যমন্ত্রী এবং বলছেন টিকার জন্য কাউকে অর্থ খরচা করতে হবে না, সবটাই বিনামূল্যে বাংলার মানুষ পাবে। এখন ঘটনা হচ্ছে বিজেপি তো কেন্দ্রীয় প্রকল্পগুলো ঘোষণা করে, আদৌ কোথাও বিশেষ করে বাংলাকে বঞ্চিত করে। এই যে পিএম কিষাণ সম্মান নিধি বলে একটা যোজনা আছে, যেটা আমরা কৃষক বন্ধু প্রকল্প দিয়ে যেটা বাংলা প্রায় আমরা 73 লক্ষ কৃষককে দিচ্ছি, সেইটা এক পয়সাও দেয়নি। আপনাকে বিরত করছি, প্রত্যেক রাজ্যবাসীকে 10 কোটি মানুষকে যদি ধরি, সেই 10 কোটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া চারটিখানি কথা না। এটা ভোটের আগে কি এটা? না, এটা পয়সা নেওয়ার কোনো প্রশ্ন নেই তো। এটা কেন দেয়া যাবে না? অবশ্যই দেয়া যাবে, বাজেট কত? অবশ্যই দেয়া যাবে। সেটা মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা তিনি নিশ্চয়ই বুঝে বলেছেন। এটা শ্রমিক দাশগুপ্ত, দেখুন মানে কিছু মনে করবেন না, আপনার প্রতিবেদনটা একটু ত্রুটিপূর্ণ ছিল। মানে আপনারা শুরু করেছিলেন 16 তারিখ থেকে টিকা দেওয়া হবে, এটা বলা উচিত ছিল যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন 16 তারিখ থেকে বিনামূল্যে 3 কোটি, না সেটা আপনার প্রতিবেদনে করোনা যোদ্ধাকে দেওয়া হবে, করোনা যোদ্ধা, এবং পরবর্তীকালে 27 কোটি কোমরবিডিটি আছে এরকম। সুতরাং সেইটা যদি বলতেন, এমনিতেই সাধারণ মানুষ জানে যে কেন্দ্রীয় প্রকল্পে আবার চুরি করে এখানে রাজ্যের নাম নেওয়া হচ্ছে, এবং এটা কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আসছিলই যে এই প্রকল্পটা এবার চুরি করে নাম হবে কোভিডশ্রী, তা আজকে আবার শুভেন্দু দেওয়া একটা ভালো নাম দিয়েছে টিকাশ্রী। 2 হচ্ছে এক্ষুনি দেখলাম কাকুলি দেবী বললেন খুব নোংরা, উনি যা নোংরার মন্তব্য করেছিলেন সেই পার্ক স্ট্রিটের মহিলা সম্বন্ধে, ওর চেয়ে নোংরা মন্তব্য আজ পর্যন্ত বাংলার রাজনীতিতে কেউ করেনি। 3 নম্বর না, যেগুলো পিএম কেয়ার 31 মার্চ বছর শেষ হলে কবে অডিট হবে, এইগুলো নিয়ে মিথ্যা বোঝানো হচ্ছে। টিকাশ্রী, টিকা চোর, ভ্যাকসিন চোর, এটা তো এরা তো বাংলায় একটা নোংরা রাজনীতি শুরু করেছে। আমি জিজ্ঞেস করছি, নাড্ডা সাহেব এলেন, এসে বর্ধমানে বলে গেলেন যে পিএম কিষাণ সম্মান নিধিতে বাংলার 21,69,000 মানুষ কেন্দ্রীয় পোর্টালে নাম লিখিয়েছিল পিএম কিষাণ পাওয়ার জন্য। 1 পয়সা পায়নি কেন? এই জবাবটা নাড্ডা সাহেব বলেন ওটা দেব না। আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে এক্ষুনি আপনি যেটা বললেন, আপনি বললেন 73 লক্ষ কৃষক আছে, আপনাদের কাছে লিস্টটা চেয়েছিল, আপনারা দেননি, এবার আপনাদের কাছে পুরো লিস্ট চেয়েছে, 21 লক্ষ কৃষক প্রকল্প দিয়ে দিচ্ছি, নামটা ভেরিফিকেশন যা হয়েছে আপনারা দিয়ে দিন, 1 লক্ষ নাম দেবে, আর 48 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবে। আপনি দিয়ে দিন, আমরা বলে দিচ্ছি, আমাদের মধ্যে দেব। তবে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যাচাই করে দেব, স্পষ্ট ভ্যাকসিন রাজনীতি এখন বড় হয়ে দেখা দিচ্ছে। আমি আসবো সিপিএম এর কাছেও আসবো, শুভময় মৈত্রর কাছেও আসবো, শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়ের কাছেও আসবো, মাফ করবেন পার্থ প্রতিম বিশ্বাসের কাছেও আসবো। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে আসলে এই ভ্যাকসিন, যেটা শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আসলে সাধারণ মানুষ যারা বিপন্ন মানুষ তাদেরকে নিয়ে কি রাজনীতি হচ্ছে? বিহারে হোক, বাংলায় হোক। একটা ছোট্ট বিরতি। চিন্তর্জা এবং রাজনীতি উত্তপ্ত। শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, সমস্ত উন্নয়ন নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস সরকার এই ভোটের আগে, এবং বিজেপি চাপে বাম কংগ্রেস কোথায়?
আপনি মানে আমার মুখের কথা তুলে দিলেন। পার্ক স্ট্রিটে কালকে ফ্লোরিজের সামনে দেখলাম মানে নিয়ন সাইন চলছে, দুয়ারে সরকার, ওখানে মমতা ব্যানার্জি ডট ডট দিয়ে ছবি। বিশ্বাস করুন আমার সত্যজিৎ রায় ভূতের রাজা সেই সিন মনে পড়ে গেল, গুপি খান বাঘাবাইন, আয় গুপি আয় আয়, ভোটের আগে সব পাবি, ভোটের পরে কেড়ে নেবো, এইরকম একটা ব্যাপার স্যাপার। মানে ওনাদের আর মোদি সাহেব হয়তো নতুন এসছেন। আমার দুঃখ লাগছে ম্যাডামকে দেখে যে নেতাজি থেকে টিকা সব কিছু লাগাবে ভোটে, এবার টিকা ছেড়ে দিয়ে টাকা, আগে ছিল টাকা মাটি মাটি টাকা, এখন টিকা মাটি মাটি টাকা বলে তো দিলে। মানে দারুণ গল্প আর ট্রেনকে বলে ছোট্ট কথা যে একজন গায়ক দারুণ গান গায় আর রাজা বলে তোমাকে অমুক দেবো, এরকম চলতে থাকবে, গায়ক বলে একদিন কিছু দাও। পার্থপ্রতিম বিশ্বাস কি পার্থপ্রতিম বিশ্বাস কি একই কথা বলবেন, যাহা তৃণমূল কংগ্রেস তাহাই বিজেপি? না, ঠিক সেভাবে না হলেও আমাদের রাজ্যের অভিজ্ঞতা যা, আমি এইটুকু বলতে চাই যে এই অতিমারির সংকটে বিপন্ন মানুষের জীবনে টাকার প্রয়োজন যত বেশি, টিকার প্রয়োজনও তার চেয়ে কম কিছু নয়। টাকা মানে আমি বললাম কাজের বিনিময়ে টাকা, আমি অন্যভাবে টাকা নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যে আমাদের এক সময় বলেছিলেন যে ওই যে কেউ মারা গেলে শ্মশানে গেলেও যদি ওই 2000 টাকা কেউ পায় ভাতা, তার থেকেও নাকি ভাগ চাইতে হাত পেয়ে দাঁড়িয়ে থাকে শাসক দলের কর্মী টর্মীরা। ফলে এই যে টিকার দাম যদি 500 টাকা হয়, 2টো ডোজ যদি হয় 1000 টাকা, 10 কোটি মানুষকে যদি আপনি খাওয়াতে চান তাহলে হচ্ছে 10,000 কোটি টাকা। তাহলে আমি বলছি যে এই যে বিপুল একটা পরিমাণ বাণিজ্য, তাহলে সেখানে দাঁড়িয়ে যে কেউ হাত পেতে থাকবে না এবং তাতে যে এই টিকার বিলি বন্টন খুব সুষম হবে, এটা ভাবা কিন্তু খুব কঠিন বিষয়। আর আরেকটা কারণের জন্য আমি বলছি এটা একটা অসাধারণ পরিস্থিতি হলো যে যখন আমি দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে কি বলে থালা বাজানোর মধ্যে দিয়ে করোনা থেমে যাবে এরকম একটা জায়গায়, তারপরে আমরা বলেছিলাম গোমূত্র খেলে টিকার মতো একটা বিকল্প বেরিয়ে আসবে, সেখান থেকে বেরিয়ে দেশ যে সত্যি টিকার সন্ধানে বেরিয়েছে এবং এটা টিকাটাকে মানুষ অ্যাকসেপ্ট করুক, সরকার অ্যাকসেপ্ট করুক, সুযোগ নয়, এটা মানুষের অধিকার হিসেবে। মানে ইনফরমেশন রাখে আমি অবাক হয়ে গেলাম যে পার্থদা আপনাকে জানিয়ে রাখি এই টিকাটা ভারতে আবিষ্কার হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছে আমরা সরকারিভাবে ভারতীয় কোম্পানি এবং অক্সফোর্ড মিলে ভারতে যেটা হয়েছে ওটা এখনো অ্যাপ্রুভাল পাইনি, আপনার ভিয়েতনামও কিন্তু পাইনি, আর আপনাদের ব্রাজিল কিন্তু আমাদের ওষুধটাই চেয়েছে। শুভময় মৈত্র, কথা খালি বলি, যেরকম আয়ুষ্মান ভারত যখন হয়েছিল তখন সবাই বলেছিল টাকা কোথায়, আজকে ভারতবাসী জানে আয়ুষ্মান ভারত হয়েছে, তেমনি ভারতের মানুষ জানে যে মোদিজি যখন বলেছেন যে টিকা ফ্রিতে পাবে তাহলে মানুষ টিকা ফ্রিতেই পাবে। আমি কি বলি শুভময় মৈত্র, সিএএ আদৌ লাগু করতে পারবে কিনা বিজেপি বা কেন্দ্রীয় সরকার এখনো সন্দিহান বিরোধীরা, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের এই যে বিনামূল্যে ভ্যাকসিন, এই দুটোই কি সোনার পাথর বাটির মতো হয়ে যাচ্ছে? হ্যাঁ, সবই আসলে ইমপ্লিমেন্টেশনের প্রশ্ন। দুটো জিনিস সাধারণ মানুষকে একটা বুঝতে হবে যে এই যে ভ্যাকসিনের টাকা, এটা দেশে যে ব্যক্তিরা শাসন ক্ষমতায় আছেন তাদের ব্যক্তিগত টাকা নয়, এটা সাধারণ মানুষ যদি বুঝে যান তাহলেই তারা বুঝবেন যে এই ভ্যাকসিন তাদের ন্যাচারালি পাওয়ার কথা এবং তারা পাবেন। ফলে এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক থাকা উচিত না, এইটা সাধারণ মানুষের বোঝা উচিত। স্নেহাশিসদা, মতুয়া নিয়ে মতুয়া ফ্যাক্টর এবং 30শে জানুয়ারি আশা করে আছেন শান্তনু ঠাকুররা যে কিছু না কিছু বলবেনই। আমি একটা কথা বলি যে প্রথম কথা হচ্ছে হ্যাঁ সত্যি যে ভ্যাকসিনটা এটা তো মানুষের অধিকার পাবে। আমি সিএ এর কথা বলছি, সিএ একটা ভ্যাকসিন। আমি একটা পরিষ্কার করে বলে দিতে চাই, সিএ একটা টনিক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়ে গেছে, বুঝতে পেরেছেন, আইনটা তৈরি হয়ে গেছে, কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি হয়নি, তাদের মিথ্যে বোঝানো হয়েছিল, 19-এর আগে প্রতারণা করা হয়েছিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে অনলি ফর 31,313 জন ফরেনার্স ট্রাইব্যুনালে যারা ধর্মীয় অত্যাচারে পারবেন না, কোনোদিনই পারবে না। এরা সিএ দিয়ে কখনো মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আইন নয় এটা। আগামীকাল রানাঘাটে যাচ্ছেন এটা ভ্যাকসিনের বাহানা করছে, ওটা বিষয় লাগু হবে, একটা আইনটা পাস হয়েছে, রুলটা এখনো পাস হয়নি, একটা আইন কার্যকর কিভাবে হবে সেটা রুলে থাকে, যেহেতু অতিমারি হয়েছে রুলটা পাস হয়নি। অতিমারির সঙ্গে একটা নাগরিকত্ব দেওয়ার সম্পর্ক কি? মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, সত্য বন্দ্যোপাধ্যায়, এখানে কোথাও একটা সন্দেহ দানা বাঁধছে কিনা? প্লিজ শেষ করবো। শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর বলছেন আমি নতুন করে আর নাগরিকত্ব নেব না। নাগরিকত্ব নতুন করে আবার নেবেন কেন? সত্য বন্দ্যোপাধ্যায়, এটাই সন্দেহ থেকে যাচ্ছে। তুমি আমায় বাধ্য করলে। বিষয়টা হচ্ছে করোনা হয়েছে বলে আজকে সিএ এর জন্য আসামের সরকার
চলে যায়, কারণ সর্বানন্দ সোনোয়ালকে আসামের বিদ্রোহের মুখে বাড়ি ছেড়ে বেশ। থাকতে হয়েছিল। করোনার বেশ। জন্য আজকে বিজেপি রয়েছে। সিএ বেশ, প্রকল্প করে দেখিয়ে দিয়ে কৃষক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। 30শে জানুয়ারির মধ্যেও আপনারা দিতে পারবেন কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। ভোটে গরম বাংলা শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে, শেষ করছি, সঙ্গে থাকুন।